দেখো বন্ধুরা, রেডি হয়ে এত ভোরবেলা বেরিয়ে পড়েছি। এখনো সকাল হয়নি, দিনের আলো ফোটেনি। কোথায় যাচ্ছি দেখতে হলে ভিডিওটা দেখো। চলো, হয়ে গেছি। এখন ভোর, কোকিল সবে আওয়াজ দিচ্ছে। এখনো ভোর 5টার আগেই আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, তার ভিডিও আপনারা দেখলেন। এবং তারপরে দেখতেই পাচ্ছেন যে সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে আমরা যখন যাচ্ছি বেশ ভালো জ্যাম ছিল। এবং এরপর সাঁতরাগাছি আমাদের গমনস্থল, কিন্তু ভালো জ্যাম ছিল। কিন্তু সাঁতরাগাছিতে আমরা একটু আগেই চলে এসেছিলাম, 5টার আগে বেরিয়েছিলাম, 6:30টায় আমাদের ট্রেন। তো সেই গন্তব্যে যাওয়ার পথে কিছু ভিডিও, এবং এরপরে আমরা কোথায় চলেছি জানতেই পারবেন আমরা কোন ট্রেনে উঠবো। বলে নিজেই উঠে সাঁতরাগাছি স্টেশনে দেখতেই পেলেন, এসকেলেটার দিয়ে ওঠার পর আমরা যখন যাচ্ছিলাম তখন সবে ভোর হচ্ছে, সূর্য দেখা যাচ্ছে। এবং তখন 6টা বাজে বা ওই সময় ছিল। তো তারপরে আমরা এগিয়ে গেলাম, সামনের দিকের ভিডিওগুলো আপনাদের জন্য রইল। আমি সেরকম এডিট কিছু করছি না, ভিডিওগুলো রাখছি যাতে ওই পরিবেশ, ওই অবস্থাটা আপনাদের সামনে রয়ে যায়। সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা সুপারফাস্ট এক্সপ্রেস যা ছাড়া সঠিক সময় 6 থেকে 30। হ্যাঁ, আমরা রূপসী বাংলা এক্সপ্রেসে উঠছি এবং 6:30টায় ট্রেন ছাড়বে। 9:30টায় আমরা পৌঁছবো বিষ্ণুপুর। সামান্য একটুখানি দেরি হয়েছিল 9:30টার পর। তো যাই হোক, পুরো যাত্রাটার এখানে ভিডিও অল্প অল্প করে রাখা রইল আপনাদের সামনে। ট্রেনে করে আমরা এখন চলেছি, তারই সামান্য ভিডিও। আসলে আনন্দ প্রকাশন ও রঞ্জিতা সাহিত্য সম্মেলনের একটি সাহিত্য অনুষ্ঠান বিষ্ণুপুরে রয়েছে, এবং এছাড়াও আমরা বিভিন্ন স্থানে যাব বিষ্ণুপুর ছাড়াও। তো সেইগুলো আপনাদের ভিডিওতে পরপর আপনারা পার্ট ওয়াইজ দেখতে পাবেন। তো এখানে তারই কিছু অংশ এখানে রয়েছে, এবং এই ভিডিওটার ভেতরে বিষ্ণুপুর সংক্রান্ত যে ঘোরাঘুরি হয়েছে তার ভিডিও রয়েছে। সাহিত্য সম্মেলনের ভিডিও আমি আগে অন্যভাবে প্রকাশ করেছি। তো ট্রেনে আমরা যখন যাচ্ছিলাম তারই কিছু দৃশ্য অর্পিতা সংগ্রহ করেছিল, সেগুলো পরপর রইল। ট্রেনে ভালো লাগছিল না, তাই খড়গপুর স্টেশনে আমরা নেমে পড়েছিলাম, এবং তারই কিছু ভিডিও এখানে রইল। একটু সামান্য কিছুক্ষণের জন্য খড়গপুরে থামে, তো সেই ভিডিওগুলোই এখানে করা রইল। ধীরে ধীরে আকাশ পরিষ্কার এবং সূর্যের তাপ বাড়তে শুরু করলো, এবং আমরা শালের জঙ্গলের মধ্যে দিয়ে রেলপথ ধরে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের পথে। তো অনেক দিন পর আমরা ভ্রমণে বেরিয়েছিলাম, এবং আমাদের মনটা বেশ ফুরফুরে হয়ে উঠলো এই ভ্রমণে এসে। বিষ্ণুপুর স্টেশন থেকে নেমে আপনাদের ফুটব্রিজ দিয়ে বাইরে বেরোতে হবে, কিন্তু বাইরে বেরোলে কিন্তু রিজার্ভ অটো, সেইগুলো পেরোলে এমনি অটো বা সমস্ত কিছু আপনারা পাবেন। তো সেই দিকে একটুখানি খেয়াল রাখবেন, এবং বিষ্ণুপুরের পরবর্তী ক্ষেত্রে আপনারা এগিয়ে যেতে পারেন যেখানে গন্তব্যস্থল সেখানে। আমরা অটো করে লজে আসার পরে সেখান থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম একটি মন্দিরে। এখানে যে বিষয়টি রয়েছে, 25 টাকা দিয়ে টিকিট কাটলে আপনি এখানে 3বার পাঞ্চ করবে, কিন্তু বিষ্ণুপুরের সমস্ত যে মন্দির রয়েছে সেগুলো দেখতে পারবেন। তো এই বিষয়টা আপনারা জেনে নেবেন, এবং অনেকগুলো মন্দির বিনামূল্যেই দেখা যায়, কিন্তু 25 টাকার টিকিট কাটলে 3 জায়গায় পাঞ্চ করবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার থেকে। তো সেই বিষয়টা আপনাদের একটু জানিয়ে দিলাম। তো আমরা এরপরে ঘুরে ঘুরে দেখব মন্দিরগুলো, এবং তারই কিছু দৃশ্যায়ন এখানে অর্পিতা সংগ্রহ করেছে, সেগুলোই আপনাদের সামনে স্মৃতি হিসাবে রাখবো যে আমরাও বিষ্ণুপুরে 2026 সালে এসেছিলাম বা গিয়েছিলাম। তো তারই কিছু ভিডিও রইল।
মঞ্চের কাছেই আমরা ছিলাম এবং সেই লজের কাছ থেকে বেরিয়ে আমরা টিকিট কাটলাম, আপনারা দেখতেই পেলেন। এবং মোটামুটি বিকেল 5:30 অবধি দেখা যায়, সকাল 10টা থেকে এই মন্দিরগুলো দেখা শুরু করতে, এবং টোটো আপনাদের রিজার্ভ করে নিতে হবে। টোটো মোটামুটি আমাদের সারাদিনের জন্য 800 টাকা করে নিয়েছিল। বিভিন্ন সময় বিভিন্ন দাম হয়, দর কষাকষি করতে হয়, এবং ঘন্টা পিছু এরা ভাড়া নেয়। যেরকমভাবে আপনারা দেখবেন, যত দ্রুত দেখতে পারবেন সেইভাবে আপনাদের খরচ হবে টোটো পিছু। একটা টোটোয় 5 জনের বেশি এরা নেবে না। এবং এই যে মন্দিরগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, মল্ল আমলে এগুলো তৈরি হয়েছিল। মল্ল আমলের বিভিন্ন রাজারা বিভিন্ন সময় এই মন্দিরগুলো করেছিল, তো তারই কিছু ভিডিও রইল। এবং রক্ষণাবেক্ষণ সেভাবে হয়তো হচ্ছে না, বা অনেক কিছু হয়তো চুরি হয়ে গেছে, কারণ বেশিরভাগ মন্দিরে আমরা বিগ্রহ দেখতে পাইনি, একটি মন্দিরে দেখেছি। যাই হোক, আপনারা দেখতে পাবেন সমস্তগুলোই, ভিডিওগুলো দেখতে থাকুন। এবং এখানে পোড়া মাটি দিয়ে করা হলো ইটের কিন্তু ভগ্ন দশা, বা যে কারুকাজ তারও দশা কিন্তু ভালো নয়। তো সমস্ত কিছুই আপনাদের সামনে পরপর রইল। হয়তো হাঁটছিল বলে ভিডিওটা কিছু কিছু জায়গায় কেঁপেছে, কিন্তু আপনাদের পুরো জিনিসটা আমি এডিট করে ডিলিট করলাম না, রাখলাম, যাতে আপনারা জায়গাটা দেখতে পারেন। হাঁটতে করছিল, একটুখানি হাত কেঁপেছে, স্টেবিলাইজেশন সমস্যা হয়েছে, কিন্তু আপনারা জানি আপনারা সঙ্গে থাকবেন। এখানের প্রতি মন্দিরেই একটা তুলসী মঞ্চ রয়েছে, একটি নাচার স্থান রয়েছে। এইভাবেই কিন্তু এদের কারুকাজগুলো রয়েছে। এবং বিষ্ণুপুরের সবকটা মন্দিরের ধাঁচ মোটামুটি একই ধরনের বা একই রকমের, সেগুলোই আপনাদের সামনে পরপর রইল। এবং দেখতেই পাচ্ছেন একটি বিস্তীর্ণ এলাকা, সেই জায়গাটা পুরো আলাদা করা রয়েছে। এবং সেখানে কিন্তু নর্তকীদের নাচ হতো, বা সেখানে রাজারা এসে বসতেন, সেইগুলো সব এখানে রাখা রইল। এমনি এটাই দেখার জন্য, লাইট থাকলে দেখা যেত আর কি, লাইটটা দেয় না। এখানে রাজ ঠাকুর ছিল, হ্যাঁ, এখন অন্য জায়গায় আছে। পুরো অন্ধকার। এই মন্দিরটার এইটাই হচ্ছে ঐতিহ্য। করতে কিছু নেই, এখানটা শুধু এইরকম ভেতরে মানে গোলক ধারার মধ্যে থাকতো এখানটা রাস রাস মন্দিরটা ছবি তুলছে, ভিডিও তুলছে। দুজনের ধরো রাসমঞ্চ দেখার পর আমরা শ্যামরাই মন্দিরে চলে এসেছি। এবং এখানে কিন্তু সমস্ত কিছুই বিষ্ণু বা বিষ্ণু রাধা এদেরকে কেন্দ্র করেই কিন্তু এখানকার মন্দিরগুলোকে পূজিত হতো, সেইগুলোই কিন্তু এখানে এরা ধরে রেখেছে, বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে এখানে সংরক্ষণ করা হয়েছে। তো এই মন্দিরেও কিন্তু একটি পাঁচ করা হবে, রাস মন্দিরে যেমন পাঁচ করা হলো, সেমন শ্যামরাই মন্দিরেও করা হবে। এবং এরপর জোড়া মন্দিরে গেলে ওখানে আর একটা পাঁচ করা হবে। বাকি মন্দিরগুলো কিন্তু এমনি ঘুরতে দেওয়া হয়, কিন্তু সেখানে কোনো রকম করে আলাদা করে কুপন বা টিকিট দেখানোর কোনো নিয়ম নেই। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে নিদর্শনগুলো তাও কিছুটা রক্ষা করা হয়েছে। এবং নর্তকীদের নানা রকম অঙ্গভঙ্গি থেকে শুরু করে বিষ্ণু রাধা এদের বিভিন্ন বিবরণ, বা মহাভারতের সামান্য বিবরণ কিন্তু সবই এখানে দেখতে পাবেন। ওগুলো তো আর ওই মানে এখানেও আসতো যদি ঠিকঠাক হ্যাঁ, তো সেটা তো আর এখানে হবে মেনটেনই করে এই হলে সেই হবে। ওইখান থেকে ঘুরে এসে হয়তো আর কোন দিকে নিয়ে যাবে। কি বলো, 15টা মন্দির না কি আছে? হ্যাঁ, আরো সব এদিকে আছে তো। আমি বলছি এই বছরই নির্ময় যে মাটির ঘরে যাবো, ওখানে দেখা
বিষ্ণুপুরে বিকেলে শনিবার বা রবিবার দিন হাট বসে, তো সেখানেও আমরা যেহেতু রবিবার গেছিলাম, হাটে গেছিলাম, কিন্তু এখানে শ্যামরাই মন্দিরের বাইরেই যে বিক্রি হচ্ছে বিকিনিগুলো বেশ ভালোই ছিল এবং সস্তাও ছিল। অন্তত কলকাতায় থাকা মানুষজনের জন্য এখান থেকে কেনাকাটা করা খারাপ নয়, তবে মাটির জিনিস একটু ভার হয়, এখানে নিয়ে আসাটা একটুখানি কষ্টসাধ্যকর হলো, কিন্তু এখানে জিনিস বা এদের কারুকাজ করা যেগুলো বিক্রি করছে খুবই সুন্দর। জলের বোতলটা ঠান্ডা। বাগান দুপুরে প্রখর রোদে আমরা শুধু মন্দির নয়, আমরা চলে এসেছিলাম একটি জলাশয়ের পাশে। আসলে এখানে 7 থেকে 8টি বাঁধ রয়েছে, সেই বাঁধগুলোতেই কিন্তু জলগুলো সংরক্ষণ করে রাখা হয়। তো তেমনি আমাদের এখানে যে লালবাগ বা এরকম কিছু একটা বলছিল, তো সেখানে আমরা পৌঁছে গেছিলাম। সেটুখানি মানে বলো বলো এটা সম্পর্কে বলো। এটা হচ্ছে মানে বিষ্ণুপুরের মানে সব থেকে ঐতিহ্যবাহী বাঁধ, যে বাঁধের নাম হচ্ছে লালবাগ। এখানে হচ্ছে যেটা আমাদের ছোটোবেলার গল্প শোনা, যে রাজবাড়ি থেকে রাজার এখানে আসার একটা পথ ছিল, সেই পথে রাজা এই লালবাঁধে মানে ওই কি বলে বাঁধের যেটা কি বলে ভাষাটা, ড্যাম না 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 বাঁধে ঘুরতো আর কি, সেটাকে কি বলে, মহল পরিদর্শন। হ্যাঁ বাদে আর কি। তা এটাই আর কি। তারপরে শুনেছি যে উনি একজন বাদী ছিল, তার নাম ছিল লালবাই, তার থেকেই নামটা লালবাগ। সেই থেকেই আর কি জায়গাটার নাম। ওই যে আর একজন আছে, উনি আরো ভালো বলছে, চলে যান তাপস বলে। নিয়ে ওকে তখন নিয়ে আসে, ওকে নিয়ে এসে তখন ওই নৌকার মধ্যে ওকে চাপায়। এবার ওই ছেলেটাকে ওর গায়ে ভাবে বেঁধে পাথর চাপিয়ে যখন কিছু দূর যায়, মাঝ রাস্তায় যায়, তখন ওই নৌকাটা ভুলুক করে দেয়। যে এরা আর একটা নৌকা চেপে চলে আসে, আর ওর তখন চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আস্তে আস্তে নৌকাটা সমাজ আর এই যে আওয়াজ হচ্ছে বাজাচ্ছে, যত আওয়াজ হচ্ছে তত এই নির্মম মৃত্যু লালবাই বংশ থেকে থাকে লালবাগ। থাকে বংশ। বলছে এই নির্মম মৃত্যু বংশ থাকে। ও নিচে বজরংবলীর মন্দির। ওই দেখো দিদি ভাই কি বলে ছবি তোলা হয়েছে, হ্যাঁ ওই জলের মধ্যে কি আছে যাচ্ছি। বিকেলে আসলে জলে নামা যায়, ওইদিকে চলো। ছোটটা খুলে নাও দিবে। আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন ও মন্দিরের পবিত্রতা বজায় রাখুন। এই পাড়ে পাড়ে চলে যায়, দেখে যাওয়া যায়। লালবাগের মনোরম দৃশ্য ঘোরা হলো, ইতিহাস জানা হলো, এবং আমরা এর পরবর্তী অংশে আবার বাকিটুকু দেখাবো। আপনারা ইউটিউব চ্যানেলে আমাদের দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, এবং এর পরবর্তী অংশ আমরা শীঘ্রই প্রকাশ করব।